হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে লেফট হয়ে গেছিলাম, দাঁড়াও। চলো। তাহলে অনেকগুলো প্রশ্ন হলো, পরে আবার হয়। আমি ইতিহাস শুরু করছি। তো চলো, আমাদের আজকে আমি অনেকগুলো পার্ট কমপ্লিট করার চেষ্টা করব, স্পেশালি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ওই যে রাওলাট অ্যাক্ট, খিলাফত আন্দোলন, এই সমস্ত পার্টগুলো আজকে পড়বো। হুম। অসহযোগ আন্দোলনের কিছু অংশ আছে, মন্টেগু চেমসফোর্ড। হুম। এই সমস্ত পার্টগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। তো তার আগে প্রথমে শুরু করব গান্ধীজি থেকে। তো দেখো, গান্ধীজি সেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসে। তো দক্ষিণ আফ্রিকাতে কবে ফিরে আসে? 2000, এই 1900 কত সালে, 15 সালে, তাই না? 1915 সালে কত তারিখে ফিরে আসে মনে আছে? একটু গল্প বলি, তারপরে আমি শুরু করছি। এই তুমি, আমি এতক্ষণ কিছু শুনতে পাওনি, তোমরা তোমরা শুনতে পাওনি কিছু? উস, আমি অফ করে দিয়ে আমি কথা বলছি, মাথা খারাপ হয়ে গেছে। মাইক্রোফোনটা অফ করে দিয়ে আমি বলছি। যাই হোক, শুরু করছি। দেখো, আবার ফিরে বলছি। 1915 সালে কি হয়, আজ কি কি পড়বো সেটা বলে দিই, এগুলো বলেছিলাম, আবার ফিরে রিপিট করছি। তো আজকে ইতিহাসের একটা পার্ট শুরু করব। তো সেই পার্টটা হচ্ছে তোমার, অনেকগুলো পার্ট রয়েছে। গান্ধীজি ভারতবর্ষে আসার পর থেকে যে সমস্ত ঘটনাগুলো হয়েছিল, বিভিন্ন ধরনের সত্যাগ্রহ হয়েছিল, সঙ্গে হচ্ছে তোমার মন্টেগু চেমসফোর্ড সংস্কার, তারপর তিন কাঠিয়া ব্যবস্থা, রাওলাট অ্যাক্ট এবং অসহযোগ আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো আজকে একটু, অর্থাৎ প্রাইমারি যে পার্টটা, স্বাধীনতা ভারতবর্ষের যে বঙ্গভঙ্গ আন্দোলন, তার পরবর্তী পর্যায়ে গান্ধীজি যবে থেকে ভারতবর্ষে আসে তারপর থেকে যে সমস্ত ছোট ছোট আন্দোলনগুলো হয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করবো। ওকে। তো প্রথমে আমরা জানবো যে গান্ধীজি কত সালে ফিরে আসে। 1915 সালে কত তারিখ মনে আছে? কত তারিখ? 9 জানুয়ারি। হুম। তাহলে 9 জানুয়ারি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে আসে। তো 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, ভারতে আসে। এরপরে কি হয়, ভারতে আসার পর তার রাজনীতি শুরু হয়। তো রাজনীতি শুরু করার আগে তার একজন রাজনীতিক গুরু ছিল। তিনি বলেন যে, চলো এখন তোমার কাজ হচ্ছে সামনে 2 বছর পর্যবেক্ষণ করা, ভারতবর্ষকে চেনা, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যাবে, সেখানকার মানুষের অভাব অভিযোগ, কি সমস্যা, সেগুলো আইডেন্টিফাই করতে হবে, পরামর্শ দেন। আচ্ছা বলো তো, গান্ধীজি রাজনৈতিক গুরু কে? ভেরি গুড। গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজির রাজনৈতিক গুরু। তো রাজনৈতিক গুরু মানে গোপাল কৃষ্ণ গোখলে তাকে পরামর্শ দেয় যে তুমি এই সময় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করবে এবং ভারতবর্ষের বিভিন্ন জনজাতির সমস্যা, সমাজ, রাজনীতি কে প্রত্যক্ষ ভাবে, মানে তাদের সঙ্গে থাকবে, তাদের সমস্যাগুলো দেখার চেষ্টা করবে। তো এইভাবে আর কি, এই কটা দিন মানে তিনি করেন এই রকম তার মানে কথা অনুযায়ী। এবং এর মধ্যে তিনি একটা আশ্রম প্রতিষ্ঠা করে ফেলেন, সবরমতী আশ্রম, 1915 সালে। ওকে। তো সেখানে সবরমতী আশ্রম তৈরি করে এবং সেখানে বিভিন্ন কাজকর্ম শুরু করে। এবং এই সময় আর কি ভারতবর্ষের বিভিন্ন স্থানে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছিল, সেগুলো তিনি প্রত্যক্ষ করলেন। এবং ওই সময় একটা ঘটনা, সেটা তোমরা জানো, তবুও বলছি যে আম, সেই সময় ভারতবর্ষের রাজনীতিতে যে জাতীয় কংগ্রেস প্রধান ছিলেন আর কি, সেই জাতীয় কংগ্রেসের নেতৃত্বে গান্ধীজি কি করেছিল, সরি, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের অধিবেশনে গান্ধীজি প্রথম কোন অধিবেশনে যোগদান করেছিলেন? গান্ধীজি, না না, বলছি যে প্রথম কোন অধিবেশনে গান্ধীজি মানে জাস্ট পার্টিসিপেট করেছিল, দেখ, মানে ওখান থেকে আসার পরে, মানে আফ্রিকা থেকে আসার পরে। 1916 লখনৌ অধিবেশনে। ঠিক আছে, জাস্ট উপস্থিত ছিল। যাই হোক, সর্বভারতীয় যে রাজনৈতিক যে দল ছিল জাতীয় কংগ্রেস, এই জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম তিনি ছিলেন আর কি। এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যে সমস্যা, সেই সমস্যাগুলো সেইখানে আলোচনা হয়। তো সেই সময় বা বিহারের একটা সমস্যা নিয়ে
সমস্যা দেখা দিয়েছিল, ঠিক আছে? চম্পারণ জেলাতে নীল চাষীদের বিদ্রোহ, সেই নীল চাষীদের বিদ্রোহ, অর্থাৎ সেখানে ৩ কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল। এই ৩ কাঠিয়া ব্যবস্থাটা কি? নীল বিদ্রোহের সঙ্গে রিলেটেড, ঠিক আছে? ৩ কাঠিয়া ব্যবস্থা মিনস হচ্ছে নীল, মানে সেইখানকার, অর্থাৎ ওই তোমার বিহারের চম্পারণে নীল চাষীরা, মানে নীলকর সাহেবরা স্থানীয় কৃষকদের ৩ বিঘা, মানে ২০ ভাগের মধ্যে ৩ ভাগ জমি, ঠিক আছে? ৩ ভাগ জমিতে মিনিমাম নীল চাষ করতে হবে এবং সেই নীল চাষ একটা নির্দিষ্ট দামে বিক্রি করতে হবে। এরকম নয় যে আমি, তোমরা যা বলবে। হ্যাঁ, মানে ধরো ১ বিঘা যদি ধরো ২০ কাঠা হয়, তাহলে তার মানে ৩ কাঠাতে নীল চাষ করতেই হবে, মাস্ট। এটাকে বলে ৩ কাঠিয়া ব্যবস্থা। ঠিক আছে? ৩ কাঠিয়া ব্যবস্থায় আমরা ছোটবেলায় পড়েছিলাম ৩ কাঠিয়া ব্যবস্থা কি? তো তখন আমরা না জেনে ৩ বিঘা এরকম। ব্যাপারটা হচ্ছে এরকম। মানে ৩ কাঠিয়া ব্যবস্থা মিনস হচ্ছে ৩ ভাগের মধ্যে, এই ২০ ভাগের মধ্যে ৩ বিঘা, মানে ৩ ভাগ জমিতে নীল চাষ করতে হবে, মাস্ট। এবং এটা নির্দিষ্ট দামে নীল কৃষকদেরকে বিক্রি করতে হবে তাদেরকে। অর্থাৎ ইংরেজদের কাছে বিক্রি করতে হবে। অন্য কাউকে বিক্রি করলে হবে না। এটা হচ্ছে কি, যদিও এই নীল চাষ খুব একটা লাভের ছিল না, পুরোটাই ইংরেজদের জন্য তৈরি করতে হতো। তো এটা হচ্ছে এই 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 চাষের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং তারা অত্যাচার করতে শুরু করতে, এবং এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গান্ধীজি ওই বিহারের একজন কালেক্টর, তার রাজকুমার শুক্লা, হ্যাঁ রাজকুমার শুক্লার অনুরোধে তিনি বিহারে আসেন এবং বিহারের চম্পারণে উপস্থিত হন ১৯১৭ সালে। এবং শুধু গান্ধীজি আসেন, তার সঙ্গে ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ছিল বিহারের লোক, ছিল রাজেন্দ্র প্রসাদ, ব্রজকিশোর প্রসাদ ছিলেন, আবার কৃপালিনী ছিল, কৃপালিনী, রাজেন্দ্র প্রসাদ এবং মহাদেব দেশাই, যেটা গান্ধীজির মানে ইয়ে ছিলেন, পিএ। তো এরা কি করে সব, ওই সময় থেকে, ওই চম্পারণ থেকে, রাজেন্দ্র প্রসাদ চম্পারণের সময় থেকে বিহারে, হুম, আন্দোলনে গেলেই বন্ধুত্ব হয় এরকম না। তো গান্ধীজি চম্পারণে উপস্থিত হন এবং নীল চাষীদের যে দুর্দশা এবং নীলকরদের যে অত্যাচার সেগুলো অনুসন্ধান করে এবং সরকারের যে ভুল করছে সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য তিনি আন্দোলন শুরু করেন। তো এটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত ১৯১৭ সালে। ওকে, তো এইগুলো হচ্ছে ছোট ছোট ঘটনা। চম্পারণ সত্যাগ্রহ, এবং সরকার দাবি মেনে নেয় এবং চম্পারণে একটা কৃষি বিল পাস করে দেয় ১৯১৭ সালে। এরপরে ১৯১৮ সাল, ঠিক আছে? এই ১৯১৮ সালে আবার একটা গুজরাটের খেরা বলে জায়গায়, সেখানে কৃষকদের একটা মানে আন্দোলন মানে কি, কৃষকদের শোচনীয় অবস্থা। মেন কারণ হচ্ছে রাজস্ব আদায়, মানে সরকার নানাভাবে তাদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত। ওকে, অর্থাৎ কৃষকদের কৃষি মানে লাভ না হলেও কিন্তু তাদের কাছ থেকে খাজনা আদায় করত। তো এর জন্য আর কি এই খেরা আন্দোলন, মানে গুজরাটের খেরা আন্দোলন, সাধারণত কৃষকদের রাজস্ব প্রত্যাহারের দাবিতে গান্ধীজি আন্দোলন শুরু করেন, যেখানে বল্লভভাই প্যাটেল তার সঙ্গে ছিলেন আর কি। তো এটা খেরা আন্দোলন নামে পরিচিত। ১৯১৮ সালে খেরা আন্দোলন হয়। এই খেরা আন্দোলন কোথায় হয়? গুজরাটে। কত সালে হয়? ১৯১৮ সালে। এরকম লেখাবো, আমি জাস্ট একটু বলে দিই। এর পরের বছর, অর্থাৎ খেরা ক্ষয়কার রয়কার খেরা, খেরা আন্দোলন, ওই খেরা, না খেদা আন্দোলন বা খেরা আন্দোলন, ও মোটামুটি যে কোনো একটা জানলেই হবে, খেরা আন্দোলন বা খেদা আন্দোলন, ঠিক আছে? বিভিন্ন বইতে পাবে খেদা, কোনো জায়গায় খেরা আন্দোলন। হ্যাঁ, তো তো এই হচ্ছে গান্ধীজির ১৯১৮ সালে খেরা আন্দোলন। এই সময় অর্থাৎ ১৯১৮ সালে আরো একটা গুজরাটে আরেকটা আন্দোলন হয়েছিল। আন্দোলন মিনস কি, ওই যে গুজরাটের আমেদাবাদে মানে শিল্প কলকারখানাতে যে মজুররা ছিল, সেই মিল ধর্মঘট আর কি যেটাকে বলা হয়। অর্থাৎ মিল যারা মালিক মালিক শ্রেণী আর কি, শ্রমিকদের বেতন বৃদ্ধি না করে বা কন্টিনিউয়াস দীর্ঘদিনের দাবি ছিল যে বেতন বাড়াতে হবে, কিন্তু মালিক পক্ষ বেতন বাড়ায়নি। ফলে কি হয়, সেখানে মজুরদের একটা ধর্মঘট হয়।
মানে তারা আন্দোলন করে বেতন বৃদ্ধি দাবিতে। গান্ধীজি সেই আন্দোলনে অহিংসভাবে সেই ধর্মঘট তাদের সঙ্গে যোগ দেন এবং সেই আন্দোলন পরিচালিত করেন এবং আন্দোলন বাড়ানোর দাবিতে অহিংসাভাবে ধর্মঘটও শুরু করেন এবং শুধু ধর্মঘট না, অনশনও শুরু করেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে কি গান্ধীজির নেতৃত্বে প্রথম অনশন বা প্রথম ধর্মঘট, যেখানে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে এই আন্দোলনটা হয়েছিল। ঠিক আছে, এবং সেই বেতন বৃদ্ধির পরিমাণ বাড়ানোর কথা বলেছিল প্রায় 35% বেতন বৃদ্ধির করা 35% বেতন বৃদ্ধি করার কথা বলা হয়েছিল এবং এটাও মানা হয়। অর্থাৎ এই যে গুজরাট, বিহার, আহমেদাবাদ এই অঞ্চলে এই যে কৃষক শ্রমিকদের যে আন্দোলন, এই আন্দোলনে গান্ধীজি সক্রিয় সফল হয়েছিল, সফল হয়েছিল এই আন্দোলন গুলোকে পরিচালনা করতে। ফলে কি হয়েছে, গান্ধীজি অতি তাড়াতাড়ি ফেমাস হয়ে যায়, যেখানে হাত দিচ্ছে ছক্কা মেরে দিচ্ছে। ঠিক আছে, ফলে কি হয়, এই অল্প সময়ের মধ্যে গান্ধীজি ফেমাস হয়ে যায় এবং ভারতবর্ষের রাজনীতিতে একটা বড় জায়গা করে নেয়। ওকে, এবং এই গান্ধীজির এই চম্পারণ সত্যাগ্রহ দিয়ে প্রথম শুরু হয় তার আন্দোলন। প্রথম সত্যাগ্রহ আন্দোলন এই চম্পারণের মধ্যে দিয়ে শুরু হয় এবং তারপরে খেরা আন্দোলন, তারপরে আহমেদাবাদ সত্যাগ্রহ, এবং তারপরে রাজনৈতিক একটা নেতা হিসাবে পরিচিতি লাভ পায়। এরপরে আমরা পড়বো ওই রাওলাট অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি। তার আগে এই পার্টটা একটু লিখে নিই, মানে যতটুকু বললাম ততটুকু একটু লিখে নাও। চলো লেখো, 1915 সালে গান্ধীজি ভারতে 1915 সালে 9 জানুয়ারি গান্ধীজি ভারতে আসে। 1915 সালে 9 জানুয়ারি গান্ধীজি ভারতে আসে। নেক্সট, দাঁড়ি। তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শে সারা ভারতে বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। সারা ভারতের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। সারা ভারতের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। 1915 সালে আহমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। 1915 সালে আহমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। 1915 সালে গান্ধীজি আহমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। হয়েছে? আচ্ছা, তাহলে বলো তো গান্ধীজি রাজনৈতিক গুরু কি? দেবাঞ্জলি বলো তো। কত সালে ভারতে আসে? 9 জানুয়ারি কি দিবস হিসেবে পালন করা হয়? ভেরি গুড। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট লেখো, 1917 সালে 1917 সালে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ
দেখো এবার চম্পারণ সত্যাগ্রহের একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ওখানে লিখে নেব। চলো লেখো। বিষয়টা কি রকম লেখো। নীলকর সাহেবদের অত্যাচারে বিহারের চম্পারণ জেলায় নীলকর সাহেবদের অত্যাচারে লেখক নীলকর সাহেবদের অত্যাচারে বিহারের চম্পারণ জেলায় চাষীদের দুর্দশা চরমে পৌঁছায়। তিন কাঠিয়া ব্যবস্থাটা কি বলতো? নামটা বলবো, আচ্ছা ঝুমা বলো। 3 ভাগ নীল চাষ করতে হবে কতর মধ্যে? মোট জমির 3 ভাগ মানে হ্যাঁ, তোমার যতটুকু জমি আছে, ধরো তোমার 1 কাঠা জমি আছে, তো ওই 1 কাঠার মধ্যে 3 ভাগ, ওই 1 কাঠাকে মানে ভাগ করে, মোট ভাগ করে যত হবে তার 3 ভাগ তোমাকে নীল চাষ করতে হতো। এটা হচ্ছে 3 কাঠিয়া ব্যবস্থা। ওকে, তো লেখো নীলকর নীল লেখো নীলকররা স্থানীয় কৃষকদের মোট জমির 3/20 অংশ নীল চাষ করতে বাধ্য করত। এটি তিন কাঠিয়া এটি 3 কাঠিয়া ব্যবস্থা নামে পরিচিত। হয়েছে? দাঁড়িয়ে এই ব্যবস্থার বিরুদ্ধে বিহারের কালেক্টর রাজকুমার শুক্লার গান্ধীজিকে বিহারের কালেক্টর রাজকুমার শুক্লা কালেক্টর না, ওটাকে কি বেশ বলে গো, ওই কাল্টিভেটার, সরি কাল্টিভেটার, কালেক্টর হচ্ছে তখন কালেক্টর। হ্যাঁ, কাল্টিভেটার কাল্টিভেটার গান্ধীজিকে চম্পারণে আসার অনুরোধ জানান। 1917 সালে গান্ধীজি নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়। চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়। ওকে, চলো। আচ্ছা, গান্ধীজির সঙ্গে আরো কয়েকজন নেতা ছিল, সেটা একটু লিখে নাও পাশে। লেখো, এছাড়াও ছিলেন রাজেন্দ্র প্রসাদ, জে বি কৃপালিনী, মহাদেব দেসাই। এই কয়েকজনের নাম লিখে নাও। রাজেন্দ্র প্রসাদ, কৃপালিনী, মহাদেব দেসাই।
হয়েছে? এবার লেখো প্যারা চেঞ্জ করে। এরপর 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 1918 সালে এরপর 1918 সালে আমেদাবাদ সরি এরপর 1918 সালে গুজরাটের খেরা বা খেদা যে কোনো একটা লিখতে পারো, খেরা বা খেদা, খেদা হয়েছে সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহে সক্রিয় অংশগ্রহণ করেন। সক্রিয় অংশগ্রহণ করেন। দাঁড়ি কি বলেছি বলতো? আমি তো কি বললাম নিজেই মনে করতে পারছি না, বলে দাও তো কি বললাম। বলো, কেউ বলো। হ্যাঁ, দাঁড়ি লেখো। এখানে তুলা চাষীদের এখানে তুলা চাষীদের রাজস্ব আদায়ের জন্য সরকার নানাভাবে অত্যাচার চালাতো। অত্যাচার চালাতো। এই কৃষকদের হয়ে গান্ধীজি খেদা আন্দোলন শুরু করেন 1918 সালে। সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন বল্লভভাই প্যাটেল। সঙ্গে ছিলেন বল্লভভাই প্যাটেল ছাড়া। ওকে, তাহলে আহমেদাবাদ মিল সত্যাগ্রহ হয়েছিল। ওকে, খেদা খেদা। এরপরে চলো আহমেদাবাদ মিল সত্যাগ্রহ। আহমেদাবাদ মিল সত্যাগ্রহ প্যারা চেঞ্জ। লেখো গুজরাটের আহমেদাবাদে 1918টা অবশ্যই লিখবে। 1918 গুজরাটের আহমেদাবাদে, আচ্ছা আহমেদাবাদ সত্যাগ্রহ। লেখো গুজরাটের আহমেদাবাদে মিল মজুররা মজুরদের দীর্ঘদিনের দাবি ছিল বেতন বৃদ্ধি করা। দীর্ঘদিনের দাবি ছিল বেতন বৃদ্ধি করা। তাদের দাবির সমর্থনে তিনি অনশন শুরু করেন। মানে গান্ধীজি অনশন শুরু করেন এবং শেষ পর্যন্ত শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে সরকার সম্মত হয়। আচ্ছা 35% লিখে নেবে, 35% বেতন বৃদ্ধি করতে সম্মত হয়। এটি আহমেদাবাদ আহমেদাবাদ মিল স্ট্রাইক নামে পরিচিত।
তাহলে এখানে তিনটে যে ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন হয়ে গেল। ওকে, চলো। আচ্ছা, তাহলে লিখে নাও ভারতের। আচ্ছা, তো এটা হয়ে গেল, আর কিছু সেরকম নেই এখান থেকে। ওকে, চলো এবার লেখো, এবার মন্টেগু চেমসফোর্ড সংস্কার, হেডিং করো মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919। মন্টেগু মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919। হয়েছে? 1919। দেখো, মন্টেগু চেমসফোর্ড সংস্কারটা কি একটু আমি বলি, তারপরে লিখবে। প্রথমে বলি, মন্টেগু আর চেমসফোর্ড, হ্যাঁ, এরা দুজন আলাদা ব্যক্তি ছিল। ভাইসরয় প্রথা চালু হয়। ঠিক আছে, একদম নতুন, অবশ্যই নতুন। দেখো, এই মন্টেগু আর চেমসফোর্ড দুজন ব্যক্তি ছিলেন। একজন একজন হচ্ছে একজন ভাইসরয়, আর একজন হচ্ছে তোমার এগো সচিব থাকে, তাই তো? ভাই ভাইসরয়ের একজন থাকে, একজন ভাইসরয় থাকে, আর একজন হচ্ছে তোমার কি গো, সেক্রেটারি বা সচিব, এরকম একটা নাম থাকে। যাই হোক, ওই তো। হ্যাঁ, হ্যাঁ, বাংলায় সচিব, হ্যাঁ, বাংলায় সচিব আর সেক্রেটারি, ঠিক। তো এরকম সেক্রেটারি আর হচ্ছে ভাইসরয় থাকে আর কি। তো দুজনেই ইংরেজ, তো তারা রাজ্য শাসন করেন। ভাইসরয় ছিলেন, সরি, বড়লাট ছিলেন লর্ড চেমসফোর্ড, এবং সচিব ছিলেন আর কি মন্টেগু। ওকে, তো এই সময় আর কি তারা তারা তাদের অধীনে ভারতবর্ষের শাসন পড়েছিল। কত সালে? ওই 1915 থেকে 1921 সালে তাদের সময় ছিল আর কি। তার আগে মনে হচ্ছে মিন্টো ছিল তার আগে, ওই তোমার ওয়ারেন হেস্টিংস ছিল, তার আগে ছিল লর্ড কার্জন, তারপরে ওয়ারেন হেস্টিংস আছে, তারপরে লর্ড মিন্টো আসে, তারপরে আসে ওই মন্টেগু মানে চেমসফোর্ড আসে। ভারতের ভারতের বড় লাট হয়ে চেমসফোর্ড আসে, এবং সচিব হিসাবে মন্টেগু আসে। তো এই দুজনের একটা রিপোর্ট দাখিল করেন, এইটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট নামে পরিচিত। ঠিক আছে, এর উদ্দেশ্যটা কি? সংস্কার করা। কিসের সংস্কার? প্রশাসনিক সংস্কার করা। ঠিক আছে, তো প্রশাসনিক সংস্কার করার উদ্দেশ্যে আর কি এই মন্টেগু চেমসফোর্ড গঠন করা হয় 1919 সালে। কার কার নেতৃত্বে? এই মন্টেগু আর একটা চেমসফোর্ড দুজনের নেতৃত্বে। কত সালে গঠিত হয় মন্টেগু চেমসফোর্ড? 1919। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? হ্যাঁ, কি সংস্কার? প্রশাসনিক সংস্কার। হ্যাঁ, প্রশাসনিক সংস্কার, যেটাকে বলা হয় ওই মানে মানে যে প্রশাসনিক মানে কি, শাসন কিভাবে পরিচালিত হবে তার সংস্কার। ঠিক আছে, তো এখানকার এই প্রশাসনিক সংস্কার যেটা মন্টেগু চেমসফোর্ড করেছিলেন আর কি, তার কিছু ইনফরমেশন এখানে কি কি করেছিলেন সেইগুলো একটু আমাদের জানতে হবে। তো প্রথমে এই প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে তিনি কি করেছিলেন, বা তারা কি করেছিলেন, এই প্রাদেশিক, কেন্দ্র এবং প্রাদেশিক সরকারের মধ্যে যে ক্ষমতা, আমরা যেটাকে মানে ফেডারেল স্ট্রাকচার বলে থাকি। ঠিক আছে, কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে যে ক্ষমতা এবং আয় তার বন্টন করা হয়। এবং এই রিপোর্টে সেটা করা হয় কি, প্রথমে প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে ক্ষমতা সেগুলোকে বন্টন করে দেওয়া হবে। কেন্দ্র সরকারের ওপর কিছু দায়িত্ব থাকবে, যেমন দেশ রক্ষা, রেলপথ, মুদ্রা, পররাষ্ট্রনীতি, যেমন এখন চলে শুল্ক ব্যবস্থা, ডাক ব্যবস্থা, এগুলো সবই কিন্তু কেন্দ্রের হাতে অর্পণ করা হয়। ওকে, বর্তমানেও কিন্তু এটা হয়ে চলেছে, অর্থাৎ কেন্দ্রের হাতে রেল আছে, দেশ রক্ষা রয়েছে, রেলপথ মানে মুদ্রা রয়েছে, পররাষ্ট্রনীতি, শুল্ক, ডাক ব্যবস্থা, এটা তো সবই কেন্দ্রীয় সরকারের আছে, তাই না? তো সেই যে এইটাই হচ্ছে কি মন্টেগু চেমসফোর্ডের একটা মানে আর্টিকেল।
এবং প্রাদেশিক সরকার মিন্স কি, সেই সময় প্রদেশ ছিল, 7টা প্রদেশ ছিল। এখন যেমন আমাদের রাজ্য কটা, এই রাজ্যগুলিকে বলা হয় প্রদেশ। এখন আমাদের যেমন 28টা অঙ্গরাজ্য রয়েছে, তো সেই সময় কি ছিল, প্রদেশ ছিল। সেই প্রদেশগুলো আম, আহ, প্রদেশগুলোকে বলা হয় প্রাদেশিক সরকার। তো এই প্রদেশগুলোর হাতে কেমন দায়িত্ব দেওয়া হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। তো যে তোমরা আইন শৃঙ্খলা রক্ষা করবে, এছাড়া পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাজস্ব আদায়, যোগাযোগ ব্যবস্থা, এগুলো প্রাদেশিক সরকারের হাতে অর্পণ করা হয়। তো এটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। ওই মন্টেগু চেমসফোর্ডের এখানে সংস্কার করা হয় যে এরকম এরকম যে কেন্দ্রের দায়িত্বে এগুলো থাকবে, আর রাজ্যের দায়িত্বে এগুলো থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবারে প্রাদেশিক সরকারের যে দায়িত্ব, আবার সেটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। ওকে, একটা হচ্ছে সংরক্ষিত, একটা রিজার্ভ ম্যাটার্স, আর একটা হচ্ছে হস্তান্তরিত বিষয়, অর্থাৎ যেটা ট্রান্সফারেবল ম্যাটার্স। ওকে, এবারে এই যে রাজ্য সরকার বা প্রদেশগুলো যে ক্ষমতা, সেই প্রদেশগুলোর ক্ষমতাকে দুটো ভাগে ভাগ করে দেয়। একটা কি সংরক্ষিত রিজার্ভ, আর একটা হচ্ছে ট্রান্সফারেবল, মানে হ্যাঁ, এটাই দ্বৈত শাসন ব্যবস্থা। এটা একটু দেখে নাও কি জিনিস। তা কি বললাম, এই যে আইন শৃঙ্খলা, পুলিশ, প্রশাসন, অর্থ, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কি রিজার্ভের মধ্যে রেখে দেওয়া হয়েছে। রিজার্ভের বিষয় মানে সংরক্ষিত বিষয়। কোনগুলো সংরক্ষিত বিষয়, আইন শৃঙ্খলা দায়িত্ব, পুলিশ, প্রশাসন, অর্থ, বিচার ব্যবস্থা, এগুলো সবই সংরক্ষিত বিষয়ের মধ্যে রাখা হয়। অর্থাৎ এই বিষয়গুলো পরিচালনা করবে কে, প্রাদেশিক গভর্নর। ওকে, এবং আরো একটা বিষয় আরো যে সমস্ত বিষয়গুলো, যেমন শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, এবং স্বায়ত্ত শাসন অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, এই সমস্ত স্থানীয় বিষয়গুলো হস্তান্তরিত বিষয় অর্থাৎ ট্রান্সফারেবল ম্যাটার্স এর মধ্যে রাখা হয়। এবং এগুলো পরিচালনা করবে কে, মন্ত্রীরা। মন্ত্রীদের হাতে, প্রাদেশিক মন্ত্রী যারা রয়েছে তাদের হাতে এগুলোকে দায়িত্ব দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ এই প্রাদেশিক শাসন ব্যবস্থা, অর্থাৎ এই প্রাদেশিক শাসন ব্যবস্থাকে যে দুটো ভাগে ভাগ করা হলো, একটা সংরক্ষিত আসন আর একটা সংরক্ষিত বিষয়, আর একটা হস্তান্তরিত বিষয়। এই দুটো বিষয়কে শাসন ব্যবস্থার ক্ষেত্রে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা। ওকে, এই ডায়ার্চি ইংলিশে প্রশ্ন আছে, ডায়ার্চিটা কোথায় আনা হয়, কোন সংস্কারে আনা হয়? অপশন দেবে 1909, 1919, 1935। ঠিক আছে, তো তাহলে এখানে সিম্পল প্রশ্ন আছে, ডায়ার্চি। হ্যাঁ, সেটা আলাদা, সেটাও দ্বৈত শাসন ব্যবস্থা। ওটা দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত এটাও দ্বৈত শাসন ব্যবস্থার মতো, মানে ডায়ার্চি। হ্যাঁ, না না, ওটা আলাদা ছিল। ওটা তো ছিল যে এরকম, যে আমাদের হাতে শাসন থাকবে, মানে আইন শৃঙ্খলা, মানে তোমরা হচ্ছে শাসন করবে, কিন্তু আমার হাতে থাকবে ক্ষমতা। হ্যাঁ, মানে আমি উম, actu- হ্যাঁ, রাজস্ব আদায়, এই যে দুটো শাসন, মানে দ্বৈত শাসন করে দেওয়া হলো যে আইন শৃঙ্খলা, প্রশাসনিক দায়িত্ব, তুমি শাসন করবে, দেশ শাসন করবে, কিন্তু রাজস্ব আদায় করবো আমি। তো এটা হচ্ছে ওই, তখন ওই লর্ড ক্লাইভ করে গেছিল দ্বৈত শাসন ব্যবস্থা সেটা। আর এটা হচ্ছে প্রাদেশিক যে শাসন ব্যবস্থা, সেই প্রাদেশিক শাসন ব্যবস্থাকে ভাগ করা হয় এরকম ভাবে। মানে প্রাদেশিক শাসন ব্যবস্থাকে দুটো ভাগে, একটা সংরক্ষিত বিষয়, একটা হস্তান্তরিত বিষয়। তো এই হস্তান্তরিত বিষয়ের মধ্যে কোনগুলো আছে, প্রাদেশিক বিষয়গুলোর মধ্যে কোনগুলো আছে, এইটা হচ্ছে কি দ্বৈত শাসন ব্যবস্থাকে, এই প্রাদেশিক যে শাসন ব্যবস্থা, এটাকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্চি বলা হয়। হ্যাঁ, সেটা তো ওই তোমার লর্ড ক্লাইভ করে গেছিল, ওটা ওটা আলাদা, এটা আলাদা। যেন গুলিয়ে ফেলো না। না না, কোনো কানেকশন নেই। আচ্ছা, নেক্সট চলো। এখানে আর একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটা কিনা এখনো পর্যন্ত হয়ে আসছে, দ্বিকক্ষ বিশিষ্ট। হ্যাঁ, বাইকামারাল সিস্টেম। একটা নিম্নকক্ষ আর একটা উচ্চকক্ষ। নিম্নকক্ষ হচ্ছে কোনটা, যেটা লোকসভা, যেমন সেই সময় কেন্দ্রীয় আইনসভা বলা হয় লোকসভা। আর উচ্চকক্ষ সেটা হচ্ছে আমাদের রাজ্যসভা বলা হয়। আর সেই সময় হচ্ছে রাষ্ট্রীয় পরিষদ।
এই দুটো অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পরিণত করা হয় সেই সময়। অ্যাকচুয়ালি এই যে আমাদের এখন বর্তমানে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে, এইগুলোর রিফর্ম, ঠিক আছে? যেমন ধরো এই যে 1919 এর মন্টেগু চেমসফোর্ড এর হাত ধরেই এসছে কিন্তু 1935 সালে ভারত শাসন আইন। তাহলে ভারত শাসন আইন 1935 সালে যেটা এসেছিল সেটা কিন্তু এর হাত ধরে এসেছিল, 1919 এর হাত ধরে এসেছিল মন্টেগু চেমসফোর্ড সংস্কার। এই সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হয়েছিল ওই 1919-এ। তারপর 1935, তা আমাদের ভারতবর্ষের সংবিধানের বেশিরভাগ অংশ 1935 সালে ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। সেই কারণে তোমরা দেখবে যে এই যে ডায়ার্চি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এখনো আছে। তারপরে এই প্রাদেশিক মানে এই যে আমাদের কেন্দ্রের ফেডারেল স্ট্রাকচার, কেন্দ্রের হাতে কি কি থাকবে, রাজ্যের হাতে কি কি থাকবে। যুগ্ম তালিকা যদিও সেই অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, ওটা আনা হয়েছে, কিন্তু এই দুটো বিষয় কিন্তু 1935 সালে ভারত শাসন আইন থেকে আনা হয়েছে। ঠিক আছে? তো একদম লিঙ্ক হয়ে যাচ্ছে, ভালো করে দেখো, একদম বিশাল লিঙ্ক, তাই না? আচ্ছা, তো এই হলো বিষয়। তাহলে আমরা এখান থেকে আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে। ইয়েস অর নো, ক্লিয়ার হয়েছে? যারা নতুন বলো। রিম্পা, বুঝতে পেরেছো? ওকে। দেবাঞ্জলি, ঝুম্পা, হ্যাঁ, ওকে ওকে। তারপরে শ্যামা, শ্যামা বুঝতে পেরেছো? আচ্ছা চলো, তাহলে লেখো। শোনো, বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে না কেন? ইন্টারেস্টিং লাগছে না আমি যেমন ভাবে বলছি? এই বাবু, দেবাঞ্জলি, ইন্টারেস্টিং লাগছে না? মানে বুঝতে, ইন্টারেস্টিং লাগার কথা বলছি না, বুঝতে পারছো না যেটা বলছি? আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। বলো তো, আহ এই দ্বৈত শাসন মন্টেগু চেমসফোর্ড সংস্কার কত সালে হয়? কে করেন? মন্টেগু আর চেমসফোর্ড করেন, ঠিক আছে। তো এই যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার, এটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড, 1919 সালে হয়। তো এই 1919 সালে মন্টেগু চেমসফোর্ডের তিনটে আমি সংস্কার বললাম। প্রথম সংস্কার কি বললাম? হ্যাঁ, প্রশাসনিক সংস্কার। সেটা, এই প্রশাসনিক সংস্কারের মধ্যে দুটো ক্ষমতা ছিল। একটা কি, কার কার? একটা দুটো, দুজনের হাতে ক্ষমতা দেওয়া ছিল। কি কি বলো? একটা, একটা কেন্দ্রের হাতে, একটা কেন্দ্র, একটা কেন্দ্র আর একটা প্রদেশ, তাই না? কেন্দ্র চালাবে আর একটা প্রদেশ চালাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা হয়, সেটা কি? দেশ শাসন, মানে একটা দ্বৈত শাসন ব্যবস্থা আনা হয়, তাই না? দ্বৈত শাসন ব্যবস্থা। আচ্ছা, এখানে আইনসভাকে কটা ভাগে ভাগ করা হয়? নিম্নকক্ষ আর উচ্চকক্ষ, ব্যাস হয়ে গেল। আর কি আছে এখানে? আর ভেতরে কিছু নেই, আর ভেতরে ঢুকতে হবে না, এইটুকু জানলেই হবে। হ্যাঁ, ওইটা সংরক্ষিত আর একটা হস্তান্তরিত বিষয়, এই দুটোকে বলা হয় ডায়ার্চি। হ্যাঁ, বুঝে গেল? চলো এবার একটু লিখে নিলে, হ্যাঁ এবার লিখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। চলো লেখো। লেখো, মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919 সেটিং করেছো, লেখো। ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয়দের ভারতীয়দের স্বায়ত্তশাসন দেওয়ার জন্য ভারতীয়দের স্বায়ত্তশাসন দেওয়ার জন্য হয়েছে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার পাস করা হয় 1919 সালে। দেওয়ার জন্য মন্টেগু চেমসফোর্ড সংস্কার পাস করা হয় 1919 সালে।
হয়েছে? একটু যেমন এক্সাম্পল দিয়ে লেখো, একটা ফার্স্ট ইনফরমেশন লেখো, মানে এই কি কি সংস্কার করা হয় প্রথমে 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ও আয় বন্টন করা হয়। কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ও আয় বন্টন করা হয়। কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ও আয় বন্টন করা হয়। কেন্দ্রীয় সরকারের ওপর কি কি দায়িত্ব দেওয়ার কথা বলা হয়, নার্গিস বলো তো? তোমরা লেখো, খাতায় লিখতে থাকো। কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ও আয় বন্টন করা হয়। দাঁড়িয়ে লেখো, কেন্দ্রীয় সরকারের ওপর থাকবে। এখন কেন্দ্রীয় সরকার কি কি দায়িত্বে থাকে? দেশ রক্ষা, লেখো। হ্যাঁ, ইয়েস লেখো। দেশ রক্ষা, রেলপথ, মুদ্রা। মুদ্রা কে ছাপায়? রিজার্ভ ব্যাংক। কার অধীনে? সেন্ট্রালের অধীনে। তুমি আমি ছাপাতে। হ্যাঁ, মুদ্রা, শুল্ক, ডাক ব্যবস্থা, এগুলো কেন্দ্রীয় সরকার লিখে নিয়েছো, কেন্দ্রীয় সরকারের উপর। অপর দিক এবং এবং প্রাদেশিক সরকারের হাতে দেওয়া হয়, প্রাদেশিক সরকারের হাতে দেওয়া হয় আইন শৃঙ্খলা, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি। না, এই ফ্যামিলি প্ল্যানিং অনেক পরে আসে। পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি। তখন তো জনসংখ্যা খুব। কোনটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। ওটা পলিটিতে অ্যাকচুয়ালি কি বলতো, এই যে 1919 তখন তো ভারত স্বাধীন হয়নি না। আর এখন আমরা পলিটিতে যেগুলো পড়িছি এগুলো বর্তমানে চলছে। এখনকার সরকার, এখনকার ভারতবর্ষের সংবিধান অনুযায়ী চলছে। আর এটা তো সেই 1919 সালের সরকার মানে ইংরেজ সরকাররা করেছে। হ্যাঁ, সেটাই, কেন্দ্রের হাতে থাকলে কেউ আর ইয়ে করতে পারে না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুইক করছে তো। হ্যাঁ, ওই ভোটের আগে সব করে দেবে। হ্যাঁ, কি জানি কি হয়। আচ্ছা, তারপরে লেখো, প্রাদেশিক যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা, এগুলো সব প্রাদেশিক সরকারের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। না না, যোগাযোগ না, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, রাজস্ব, রাজস্ব বলেছি। চলো না, দু চারটে লেখো, খুব একটা এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট দু চারটে লেখো। ও ছাড়ো, ওইখানে অতটা গুরুত্বপূর্ণ না। রাজস্ব বলতে ওখানে স্থানীয়ভাবে কিছু হয়তো রাজস্ব আদায় করতো আর কি, স্থানীয় সরকার। ঠিক আছে, দু চারটে লিখেও, আর বেশি লিখতে হবে না, ছাড়ো ওইটা। অত ইম্পর্টেন্ট না, অত গুরুত্ব দেওয়ার দরকারও নেই আমাদের, জাস্ট জানা দরকার যে কেন্দ্র রাজ্য আলাদা। হবে না হবে না, ওইসব দরকার নেই। ঠিক আছে, এবার লেখো 2 নম্বর পয়েন্ট লেখো। এবার লেখো, প্রাদেশিক সরকারের দায়িত্বকে দুভাগে ভাগ করা হয়। এটা একটু ইম্পর্টেন্ট। প্রাদেশিক সরকারের দায়িত্বকে, প্রভিন্স, হ্যাঁ, প্রাদেশিক সরকারের দায়িত্বকে দুটো ভাগে ভাগ করা হয়।
একটা লেখো সংরক্ষিত বিষয়, ইংলিশে লিখে নিতে পারো রিজার্ভ ম্যাটার। হয়েছে? আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে দুটো রিজার্ভ ম্যাটার লিখে নিতে পারো, যে প্রাদেশিক বিষয়, আর একটা হচ্ছে হস্তান্তরিত বিষয়। একটা লেখো সংরক্ষিত বিষয়, ট্রান্সফারেবল, হ্যাঁ ট্রান্সফারেবল, হস্তান্তরিত বিষয় ট্রান্সফারেবল। আচ্ছা, ওকে, একটা হচ্ছে সংরক্ষিত বিষয়। এই সংরক্ষিতর মধ্যে ওই দুটো লিখে নাও, আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন, অর্থ, ব্যাস এইটুকু লেখো, আর বেশি লিখতে হবে না। সংরক্ষিতের মধ্যে লেখো আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন, অর্থ। আর ট্রান্সফারেবলের মধ্যে লেখো হস্তান্তরিত বিষয়, শিক্ষা, স্বাস্থ্য। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে বলছি, লেখো সংরক্ষিত বিষয়ের মধ্যে আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন, এবং এবং হস্তান্তরিত বিষয়ের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, স্বায়ত্তশাসন, শিক্ষা, স্বাস্থ্য, স্বায়ত্তশাসন এর দায়িত্ব অর্পণ করা হয়। দাঁড়ি, এই আইন প্রাদেশিক শাসন ব্যবস্থায় দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্চি নামে পরিচিত। এই আইন, হুম হুম হুম, দুটো নম্বর, ওই দুটো, হ্যাঁ ওই 2 নম্বর পয়েন্টের তলায় লেখো, এই আইন প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থার ক্ষেত্রে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্চি নামে পরিচিত। তাহলে আমি আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি, তোমরা তৎক্ষণ এর মধ্যে লিখতে থাকো। তাহলে ডায়ার্চি প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থার ক্ষেত্রে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্চি নামে পরিচিত। ডায়ার্চি ডি ওয়াই দিয়ে শুরু হয়, তো ডি ওয়াই, তাই তো হবে মনে হয়, একটু দাঁড়া দেখ, টি ওয়াই এ আর সি এইচ ওয়াই, ডায়ার্চি। ঠিক আছে, তো এই, হুম, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। ব্যাস হয়ে গেল, এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আশা করি। তাহলে একটা হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করে দেয়, একটা সংরক্ষিত আর একটা ট্রান্সফারেবল। সংরক্ষিতর মধ্যে থাকে কি কি, ওই আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন। আর হচ্ছে ট্রান্সফারেবল যেটা রয়েছে, সেই ট্রান্সফারেবলের মধ্যে রাখা হয়েছে শিক্ষা, স্বাস্থ্য আর স্বায়ত্তশাসন ব্যবস্থা। ব্যাস, এই দুটোকে একত্রে বলা হয় ডায়ার্চি বা দ্বৈত শাসন ব্যবস্থা। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট ফিনিশ। 3 নম্বর পয়েন্ট লেখো এবার। লেখো কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয়। একটা লেখো নিম্নকক্ষ, ড্যাশ লেখো কেন্দ্রীয় আইনসভা,
আর একটা লেখো উচ্চকক্ষ, ড্যাশ দিয়ে লেখো রাষ্ট্রীয় পরিষদ, রাষ্ট্রীয় পরিষদ। তাহলে হয়ে গেল, হ্যাঁ এইটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। রাষ্ট্রীয় পরিষদ। আচ্ছা, হ্যাঁ নিম্নকক্ষ কেন্দ্রীয় আইনসভা, তারপর লেখো উচ্চকক্ষ রাষ্ট্রীয় পরিষদ, উচ্চকক্ষ রাষ্ট্রীয় পরিষদ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হয়েছে শ্যামা। ওকে চলো, তাহলে আমরা ওই মন্টেগু চেমসফোর্ডটা আমি কমপ্লিট করে দিয়েছি, আশা করি এখান থেকে আর কোনো অসুবিধা হবে না। চলো এবারে চলো আমরা নেক্সট আর একটা পার্ট পড়বো, সেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। ওকে, এই রাওলাট অ্যাক্টটা কি আমি একটু হালকা করে বলে দিই, তারপর ডিপ করে তোমরা লিখে নেবে। ওকে চলো, তো 1919 সাল, সেই সময় গান্ধীজিও ছিল, তাই না? 1919 সাল একটা মন্টেগু চেমসফোর্ড সংস্কার হয়ে গেছে, পাস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মন্টেগু চেমসফোর্ড সংস্কারে বিভিন্ন ধরনের যে সমস্ত বিষয়গুলো বলা হয়, সেখানে অতটা উৎসাহিত হওয়ার কিছু নেই যে আমাদের স্বায়ত্ত শাসন ব্যবস্থা দেবে সরকার, হ্যাঁ বিশাল এরকম ব্যাপার, সেরকম কিন্তু না। অ্যাকচুয়ালি সরকার কেন এইসব করতে করেছে, কারণ তখন এই যে ভারতবর্ষে, সারা ভারতবর্ষে যে ছোট ছোট ছোটখাটো বিদ্রোহ, সন্ত্রাসী আন্দোলন আন্দোলন বা গুপ্ত হত্যা, গুপ্ত সমিতির মাধ্যমে সরকার ভয় পেয়ে গেছিল। এই সন্ত্রাসমূলক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে একটা স্বায়ত্তশাসন দেওয়ার মতো একটা নাটক করেছিল ইংরেজ সরকার। কিন্তু এই নাটকে তারা সন্তুষ্ট হতে পারেনি, ঠিক আছে, আমাদের ভারতবর্ষের জনগণ সন্তুষ্ট হতে পারেনি। তো সেই কারণে এই সরকার এর এই যে কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য ভারতবর্ষে বিভিন্ন স্থানে গুপ্ত হত্যা চলতে থাকে, আন্দোলন চলতে থাকে। ফলে সরকার ব্যতিব্যস্ত হয়ে পড়ে, সরকারের মানে সমস্যা তৈরি হয় সাহায্য মানে প্রশাসন চালানোর জন্য। এই সময় সরকার আর একটা আইন পাস করলেন যে ভাই আমরা একটা আইন পাস করবো, এবার দেখি তোমরা কি করো। কি আইন? সেই হচ্ছে রাওলাট আইন। 1919 সালে পাস করে মন্টেগু চেমসফোর্ড, মানে ওই মন্টেগু আর চেমসফোর্ড মিলে। এই রাওলাট আইনে কি বলা হয়? রাওলাট আইনে বলা হয় যে ভাই তোমরা যারা মানে ভারতীয়, যারা যে সমস্ত ব্যক্তি, সরকার যদি মনে করে কোনো ব্যক্তিকে আটক করতে পারবে বিনা কারণে, কোনো কারণ না দেখিয়ে সরকার যে কোনো ব্যক্তিকে আটক করতে পারবে। কোনো ব্যক্তিকে আটক করতে পারবে, কোনো ব্যক্তিকে মানে কি বলবো, তুমি ধরো গল্প করছো, রাস্তায় যাচ্ছ গল্প করছো, সরকার যদি মনে করে যে আমাদের শত্রু, হ্যাঁ তোমাকে ধরে নিয়ে যাবে কোনো মানে কারণ ছাড়া। ভাবো এটা কোনো কারণ হলো? তার মানে সরকার কোনো সন্দেহভাজন ব্যক্তিকে কোনো কারণ ছাড়া আটক করতে পারবে, এই একটা আইন পাস হয়। এটা এই আইন যদি হয় আমাদের ভারতবর্ষে এখন হয়, তাহলে আমরা কি ছেড়ে দেবো? হ্যাঁ, তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, সব পুলিশ বলেই এ তো ভাই ইয়ে করে, টিএমসি করে, ধর এ বিজেপি করে, ধর ধরে চলে জেলে পুড়িয়ে দে। কথা বলা যাবে না, কোনো কথা হবে না, একটা কথা বলা যাবে না। ঠিক আছে, তাহলে কি হবে, একটা সমস্যা তৈরি হবে। সেই কারণে এই যে আইন, এই আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন তৈরি হয়। এইটা হচ্ছে রাওলাট আইন। অর্থাৎ রাওলাট আইন হচ্ছে যে একটা সন্ত্রাসমূলক, এই যে সন্ত্রাস দমন করার জন্য একটা আহ, আইন, যে আইনে বলা হয় যে কোনো মানে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে, সন্দেহভাজন কোনো ব্যক্তিকে বিনা কারণে অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখা যাবে, তাকে নির্বাসিত করা যাবে, কোনো প্রমাণ দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আমরা যাকে মনে করব যা খুশি করতে পারবো। কোনো, এবং এই যে আমাকে ধরো কেউ ধরে নিয়েছে, এর বিরুদ্ধে আপিল করা যাবে না, কোর্টে আপিল করা যাবে না, কোনো জামিন দেয়া যাবে না। তার মানে কি, বিষয়টা হচ্ছে সরকার মানে জনগণের কণ্ঠটাকে উম, রোধ করার চেষ্টা করছে, এবং এর জন্য এই রাওলাট আইন পাস করা হয়। তো স্বাভাবিকভাবে এই আন্দোলনের এই আইনের বিরুদ্ধে আন্দোলন তৈরি হবে। এই আইনের বিরুদ্ধে আন্দোলন তৈরি হলো, এটাই হচ্ছে রাওলাট আইন। ঠিক আছে, এই রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা প্রতিবাদী আন্দোলন। ওকে, এবং এই আইনটাকে অনেকে অনেক কিছু বলেছে, সেগুলো আমি লিখে দেবো, এখানে বোঝানোর কিছু নেই, বিষয়টা আশা করি বোঝা গেল।
ইয়েস অর নো? চলো, তাহলে এই আন্দোলনের বিরুদ্ধে গান্ধীজি তো সারা ভারতবর্ষ ব্যাপী একটা ধর্মঘট শুরু করে, বিশাল আন্দোলন তৈরি করে সারা ভারতবর্ষ ব্যাপী। হ্যাঁ, একটা আন্দোলন তৈরি করে এবং হচ্ছে ধর্মঘট শুরু করে এবং সর্বভারতীয় ধর্মঘট শুরু করেন এই আন্দোলনের বিরুদ্ধে। ঠিক আছে, যাই হোক, এলো ব্যাপার। চলো লেখো। লেখো 1919 সালে সরকার রাজনৈতিক ও বিপ্লববাদীদের কার্যকলাপ দমনের উদ্দেশ্যে রাজনৈতিক কার্যকলাপ ও সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনের উদ্দেশ্যে রাওলাট আইন পাস করেন 1919 সালে 21শে ফেব্রুয়ারি। এটি কালা আইন নামে পরিচিত। এটি কালা আইন নামে পরিচিত। প্যারা চেঞ্জ করে লেখো, এই আইনে কি বলা হয়। লেখো, এখানে বলা হয় কোন সন্দেহ ভাজন যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। বলা হয় কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে, বিনা বিচারে তাকে বন্দী বা নির্বাসিত করা যাবে, কোনো প্রমাণ দরকার হবে না, এবং সংবাদপত্রেরও কণ্ঠ স্তব্ধ করা হয়। এবং সংবাদপত্রের কণ্ঠ স্তব্ধ করা হয়। ওকে, এই আইনকে নানা রকম ভাবে অনেক ব্যক্তি অনেক কিছু বলেছেন, যেমন অমৃতবাজার পত্রিকা এই আইনকে বলা হচ্ছে একটা ভয়াবহ বিভ্রান্তি, গ্যাগেন্টিক ব্লান্ডার নামে অভিহিত করেন। ওকে, এবং আরো অনেকে বলেন, যেমন ধরো ব্রিটিশ শাসনকে তিনি শয়তান। না, অমৃতবাজার আলাদা না মনে হয়। অমৃতবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা এক না তো, তাহলে ইতিহাস একটু খুঁজতে হবে, মনে হচ্ছে তো না। অমৃতবাজার পত্রিকা একে এক ভয়াবহ ভ্রান্তি, এটা লিখে নাও, এ গিগ্যান্টিক ব্লান্ডার নামে অভিহিত করেন এই আইনকে। পত্রিকা অমৃতবাজার পত্রিকা এই আইনকে এক ভয়াবহ ভ্রান্তি, ইংলিশটা লিখে নেবে, এ গিগ্যান্টিক ব্লান্ডার নামে অভিহিত করেন। জি, হ্যাঁ, GIGANTIC ব্লান্ডার নামে অভিহিত করেন।
হয়েছে। আর এই আইনকে গান্ধীজি বলেন, মানে ব্যঙ্গ করে বলেন যে উকিল নেহি, দলিল নেহি, ঠিক আছে, আপিল নেহি। এটাকে একটা ইংলিশে কি বেশ বলে, যাই হোক এই বাংলায় এটা দেখো, এই আইনকে গান্ধীজি বলেন উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি। ব্যাস। নেক্সট দেখো 1919 সালে গান্ধীজি, 1919 সালের 30শে মার্চ গান্ধীজি সমগ্র দেশব্যাপী ধর্মঘটের ডাক দেন এই আন্দোলনের, এই আইন বাতিলের উদ্দেশ্যে, বাতিল করার জন্য ধর্মঘটের ডাক দেন। আর এটাই ভারতবর্ষের প্রথম ধর্মঘট। তাহলে ভারতবর্ষের ধর্মঘট কে শুরু করেন? হুম, তাহলে আমরা মমতা ব্যানার্জি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। পরবর্তীকালে ইতিহাস লেখা হবে। তাকে জনপ্রিয় করেন কে? হ্যাঁ, সেই সময় তো শুধু ধর্মঘট হতো। হ্যাঁ, সেই সময় ওই ধর্মঘটের সময় মনে আছে আমরা থার্ড ইয়ারে পরীক্ষা দেওয়ার সময় ধর্মঘট হয়ে গেছে। মানে থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছি, থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছি, ধর্মঘট, ট্রেন চলে নেই, আর আমাদের ট্রেন ছাড়া কোনো উপায় নেই, বুঝলে। এবারে আমরা তো ট্রেনে সব যাতায়াত করি, এখান থেকে ট্রেনে উঠলে 1.5 ঘন্টায় শিয়ালদায় পৌঁছে যাব। তারপরে হচ্ছে সবকিছু ওই বালিগঞ্জে। হ্যাঁ, এবারে ওই সময় আর কি, মানে এই থার্ড ইয়ারের পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা। এবারে বাসে করে যেতে হচ্ছে, আরে ভাই বাসে করে যাচ্ছি, কিছু বুঝতে পারছি না, টেনশনে পরীক্ষা ফাইনাল, মানে শেষ পরীক্ষা, বুঝতে পারছো। এবারে বাসে করে যাচ্ছে, এবারে যাচ্ছে মানে কি সে টেনশনে, বাস কোনো রকম একটা বাস ধরে এখানে এই ঠিকানায় যেতে হবে। এবারে ঠিক বুঝতে পারিনি, সেই লেট হয়ে গেছে, আবার ও ঠিক সময়ে পৌঁছাতে পারেনি। হ্যাঁ, 20 মিনিট 25 মিনিট লেট হয়ে গেছে, সেই পরীক্ষাও অবস্থা খারাপ হয়ে গেছে এই ধর্মঘটের জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওরকম হয়েছিল। যাই হোক, এই হচ্ছে ওই তখন তো প্রচুর হতো ধর্মঘট। আর এখন তো এই সরকার ধর্মঘট করতেই দেয় না। এটা কিন্তু ভালো। চলো, তাহলে আমরা রাওলাট অ্যাক্ট করে নিয়েছি। এবার রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আবার একটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, আমরা জানি প্রত্যেকে। হালকা করে একটু জালিয়ানওয়ালাবাগেরটা বলে দিই, তারপরে টাইম নেই মনে হচ্ছে লেখার, এই পর্যন্ত থাক। স্ট্রাইক তো, হ্যাঁ। হুম। না, ওইটা তো ছোটখাটো ধর্মঘট, এটা সর্বভারতীয় ধর্মঘট। হ্যাঁ, ওটা ছোটখাটো, এমনি ছোট একটা জায়গা। আচ্ছা, ওই সামান্য একটু দাবি আদায়ের জন্য ধর্মঘট, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো, আচ্ছা নেক্সট জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড একটু গল্প বলে দিই, তো তোমরা একটু লিখে নিতে পারবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তোমরা সবাই জানো, 1919 সালে কি হয়েছিল। আহ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়ে গেছিল এই রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। ওই জাপানে না, পাঞ্জাবের ওই পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে, হ্যাঁ স্থানে আর কি কি করেছিলেন, ওই সবাই সমবেত হয়েছিল, 2-4 দিন এরকম সমবেত হয়েছিল, আন্দোলন হচ্ছে। এবারে একদিন হচ্ছে সৈফুদ্দিন কিচলু আর এবং ওই সত্যপাল চৌধুরীকে আটক করে, ঠিক আছে, এরা দুজন সত্যপাল মালিক, সত্যপাল মালিক আর হচ্ছে কিচলু, ঠিক আছে। কিচলু আর মালিক হবে, হ্যাঁ, সত্যপাল মালিক আর সৈফুদ্দিন কিচলুকে আটক করে আর কি। এবং এদের নেতাকে আটক করলে কি হবে, তো সেই কারণে জনগণ আরো ক্ষিপ্ত হয়ে যায়, রেগে গিয়ে আন্দোলন করতে থাকে, এবং একটা জালিয়ানওয়ালা নামক স্থানে এক জড়ো হয়, এবং সেখানে
তারা বিদ্রোহ মানে আন্দোলন করে, সবাই সমবেত হয়েছিল, ঠিক আছে। এবং সেই সময় আর কি বিষয়টা হয়েছিল, সেই সময় পাঞ্জাবের আবার গন্ডগোল হয়ে গেছিল। মানে পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ডায়ার, মাইকেল ও ডায়ার, ঠিক আছে, খুবই স্বৈরাচারী ছিলেন আর কি, বিশাল স্বৈরাচারী। এবং এবং সেই স্বৈরাচারী শাসক, পাঞ্জাবের শাসক, ঠিক আছে, বিনা পরোয়ানাতে, ঠিক আছে। এবং এবং সেই সময় আর কি পাঞ্জাবের আবার ওই নতুন জেনারেল ব্রিগেডিয়ার এসেছিল, ঠিক আছে, ডায়ার। এই জায়গাটা খুব গন্ডগোলের জায়গা, ঠিক আছে, সেখানে আমি ডাবল করে বলছি, দেখো এখানকার, হ্যাঁ, পাঞ্জাবের মুখ্য প্রশাসক ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ার, ঠিক আছে, এ শাসক। আর সামরিক বাহিনীর অধিকর্তা ছিলেন জেনারেল ডায়ার, ঠিক আছে। তো এই জেনারেল ডায়ারকে মাইকেল ও ডায়ার নির্দেশ দেয় যে ভাই মেরে দাও, সব গুলি করে মেরে দাও, কোনো কথা হবে না, ঠিক আছে। কোনো 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 নোটিশ না দিয়ে, কোনো কিছু না দিয়ে জেনারেল ডায়ারকে কোনো কোনো কিছু মানে অর্ডার, মানে কোনো কিছু নোটিশ না দিয়ে বিনা নোটিশে বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসে ওই মাঠে নামিয়ে প্রত্যেককে গুলি করে, মানে প্রচুর গুলি করে এবং প্রচুর মানুষ মারা যায়, ঠিক আছে। এবং এইটা হচ্ছে কি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। 13 এপ্রিল ঘটনাটা ঘটে জালিয়ানওয়ালাবাগের নামক স্থানে, ঠিক আছে। এটা করেছিলেন কে? জেনারেল ডায়ার। এবং কার নির্দেশে? লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ারের নির্দেশে এটা হয়েছিল। এটাই হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। ওকে, চলো তাড়াতাড়ি লিখে নাও। তাহলে কি লিখবে? হেডিং করো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919, হেডিং করেছো, করে লেখো রাওলাটাইন আন্দোলন, লেখো রাওলাটাইনের প্রতিবাদে হয়েছে, সূত্র ধরেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। হয়েছে, হত্যাকাণ্ড হয়। লেখো 1919 সালে 10 এপ্রিল পাঞ্জাবের দুই জনপ্রিয় নেতা সত্যপাল মালিক ও সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সত্যপাল মালিক ও সৈফুদ্দিন কিচলু, এ বাবা, চলো টাইম হয়ে গেছে, গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচুর মানুষ অমৃতসর শহরে 11 এপ্রিল সমবেত হন, হয়েছে। আচ্ছা, একটু আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে, আমি ক্লাসটা অফ করে চলে যাবো, হ্যাঁ। এই বুঝ হয়ে গেছে, আমার 4:30 থেকে পড়ানো আছে, সব বসে আছে। আমার এমনি ড্রেস ফ্রেস করতে অনেক দেরি হবে, বুঝলে। দেরি হয় মানে কি, ড্রেস ফ্রেস করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। 19, হ্যাঁ 1911 সালে, হ্যাঁ সরি 11 তারিখে, 11 সালে না, 11 তারিখে অমৃতসর শহরে সমাবেত হয়। তারিখ, কে মারছে লেখো, এবার লেখো পাঞ্জাব পুলিশের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ার এর নির্দেশে, আচ্ছা, লেফটেন্যান্ট মুখ্য প্রশাসক, আচ্ছা ওই সময় লিখে নাও, ওই সময় পাঞ্জাবের মুখ্য প্রশাসক ছিলেন মাইকেল ও ডায়ার।
হয়েছে? এবং সামরিক পাঞ্জাবের সামরিক বাহিনীর অধিকর্তা জেনারেল ডায়ার এর নির্দেশে জালিয়ানওয়ালাবাগে নির্বিচারে গুলি চালানো হয় নিরস্ত্র মানুষের উপর। এটি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। এর ফলে কি হয়, কি কি হয় বলো? নাইট উপাধি ত্যাগ করেন একজন ব্যক্তি, লিখে নাও। হ্যাঁ, লেখো, নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ টেগোর। আর কি? হ্যাঁ, এটাও লিখে নাও। কাইজারি হিন্দ ত্যাগ করেন গান্ধীজি। এবং এখানে তিনি বলেছিলেন দি শয়তান, দি স্যাটানিক গভর্নমেন্ট ক্যান নট বি ম্যান্ডেড, ইট মাস্ট বি এন্ডেড। ইয়েস, এটা এটা বলে দাও তো ডালিয়া। চলো ভালো করে বলো, ভালো করে বলো যে ডালিয়া, ভালো করে ওই ফলাফলটা বলে দাও, ওর লিখে নিক। হ্যাঁ, দুটো ফলাফল বলে দাও, আস্তে আস্তে বলো। হ্যাঁ,